পল্লীর জলে রোগের বীজাণু পাওয়া গেছে। মন্দিরের জল তো সেই একই জল, সেই বিষাক্ত জলে তো লোকে চরণামৃত হিসেবে পান করছে। এটা আপনি টেস্ট করুন, এর মধ্যে যদি আপনি একটা জার্ম বার করে দিতে পারেন, আমার নাম ভার্গব। যে রিপোর্টটা পাঠিয়েছিলাম সে তুমি ছাপতে রাজি আছো? আমি ডাক্তার, সমাজের প্রতি আমার একটা কর্তব্য নেই? জলে রোগের বীজাণু পাওয়া গেছে, এটা আমি একটা দৈনিকের পাতায় লিখে বলতে পারবো না? সবাইকে আমার নমস্কার। আমি রাজীব কুমার ঘোষ, চুঁচুড়া সাইন্যাপস পত্রিকার সম্পাদক, কবি ও গল্পকার। আজ সারাদিন অশোকনগর মানবজমিন অনলাইনে সত্যজিৎ রায়ের শতবর্ষ পালন উদযাপন করার যে দুঃসাহসিক এবং প্রশংসনীয় প্রচেষ্টা করে চলেছে, তাতে সাড়া দিয়ে সোমা মুখোপাধ্যায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত এই ফেসবুক লাইভ অনুষ্ঠানের জন্য সত্যজিৎ রায়ের চলচ্চিত্র গণশত্রুকে নিয়ে কিছু গল্প করতে আমি হাজির। আজকে আমার এই উপস্থাপনার প্রধান লক্ষ্য অশোকনগর মানবজমিনের প্রায় অর্ধশত কিশোর কিশোরী, যারা বিগত 25 দিন ধরে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে সত্যজিৎ রায় শতবর্ষ পালন করে চলেছে, তাদের গান, ছবি, আঁকা, কোলাজ, প্রবন্ধ লেখা, ভিডিও কোলাজ তৈরি, গুণীজন শ্রদ্ধা জ্ঞাপন প্রভৃতির মাধ্যমে। তাদের মধ্যে ভবিষ্যতের যে সম্ভাবনার ঝলক আমি দেখতে পাচ্ছি, সেই সমস্ত সম্ভাবনাকে আমি প্রণাম জানাই। যুগে যুগে এই নবীনেরাই এগিয়ে এসেছে, তারাই কিছু করেছে, ভবিষ্যতেও তারাই এগিয়ে আসবে। আশা রইল ভবিষ্যতে মানবজমিনের সবার সঙ্গে দেখা হবে। প্রথমেই বলে রাখা ভালো, প্রায় তোমাদের বয়সেই, যে বয়সকে তোমাদেরই মতন এক কিশোর কবি বলেছেন দুঃসহ, বলেছেন দুর্বার, বলেছেন ভয়ঙ্কর, তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা, এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর, এ বয়সে কানে আসে কত মন্ত্রণা। সেই বয়সেই গণশত্রু চলচ্চিত্রটি আমার দেখার সৌভাগ্য হয়, যে চলচ্চিত্র সম্পর্কে অনেকেরই মত গণশত্রু ইজ প্রবাবলি হিজ অ্যাংরিয়েস্ট ফিল্ম। রাগ, বয়ঃসন্ধির যা অনিবার্য উপাদান, যে রাগে শুদ্ধ না হলে বোধহয় মানবতার, সহমর্মিতার এবং লড়াইয়ের প্রথম পাঠটি অধরা থেকেই যায়। বর্তমান যুগ ব্যবহারিক দিকের ওপর বড় জোর দেয়। প্রথমেই প্রশ্ন করে আমি কি পাব। সত্যজিৎ রায় যত বড় পরিচালক, লেখক বা মহাপুরুষই হন না কেন, দিনের শেষে এই হিসেবটা অনেকের মনেই থেকে যায় যে আমি কি পাব তার কাছ থেকে বা তার সৃষ্টির কাছ থেকে, এমনকি এই মুহূর্তে এই আলোচনা থেকেও। তাই প্রথমেই বলে নেওয়া ভালো, গণশত্রুর কাছ থেকে আমি সেই বয়সে যা পেয়েছি তা পরবর্তীকালে আমাকে পথ চলতে সাহায্য করেছে। এবং বিনা দ্বিধায় বলতে পারি, কয়েক দশক পেরিয়ে গেলেও আজও এই চলচ্চিত্রটি ভীষণভাবে প্রাসঙ্গিক এবং তোমাদেরও বর্তমান সময়ে পথ চলতে সাহায্য করবে, বিশেষত যদি তোমরা নিষ্ক্রিয় নাগরিক না হয়ে সক্রিয় নাগরিক হতে চাও, নিজেকে, তোমাদের পরিবেশকে, এই সমাজকে আগামী শিশুর জন্য বাসযোগ্য করতে চাও। আসলে যে কোনো ভালো সৃষ্টি আমাদের এক ধরনের আলো দেখায়, ঘোর সামাজিক নৈতিক অন্ধকারে সামনের পথটি চিনে নিতে সাহায্য করে। সেই দিক দিয়ে দেখলে গণশত্রু একটি আশ্চর্য সৃষ্টি। মাত্র 1 ঘন্টা 40 মিনিটের এই চলচ্চিত্র নিপুণ দক্ষতায় উন্মোচিত করে দেয় আমাদের সমাজ ব্যবস্থার অনেকগুলো ক্ষতস্থান। বড় মাপের পরিচালক ছাড়া এই নির্মাণ সম্ভব নয়। আলোচনায় আমরা আসব, কিন্তু তার আগে জেনে নিই কিছু তথ্য। গণশত্রু প্রযোজনা করেছিল ন্যাশনাল ফিল্ম ডিভিশন কর্পোরেশন। 1989 সালে কেন্স চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতার বাইরে যে স্পেশাল স্ক্রিনিং বিভাগ, সেই বিভাগে গণশত্রু দেখানো হয়েছিল। গণশত্রু ভারতে মুক্তিলাভ করেছিল 1990 সালের 19 জানুয়ারি। অভিনয়ে ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, রুমা গুহ ঠাকুরতা, মমতা শঙ্কর, ধৃতিমান চট্টোপাধ্যায়, দীপঙ্কর দে, শুভেন্দু চট্টোপাধ্যায়, মনোজ মিত্রের মতো প্রখ্যাত অভিনেতা অভিনেত্রীবৃন্দ।
গণশত্রু চলচ্চিত্রের অভিঘাত ও তাৎপর্য বুঝে নেওয়ার জন্য আমাদের বেশ কয়েক যুগ আগের এক পৃথিবী বিখ্যাত নাট্যকারের শরণাপন্ন হতে হবে, যাকে অনেকেই শেক্সপিয়ারের পরেই স্থান দেন, যাকে বলা হয় আধুনিক নাটকের জন্মদাতা, যার সম্পর্কে বলা হয় যিনি প্রথম বাস্তব জীবনের সঙ্গে নাটকের যোগাযোগ স্থাপন করেছেন। এই কাজটি তিনি না করলে আধুনিক নাটকের আবির্ভাব ও বিকাশের পথটি সহজ হতো না। তিনি নরওয়ের নাট্যকার হেনরিক ইবসেন। 1882 সালে, অর্থাৎ এখন থেকে প্রায় 138 বছর আগে, হেনরিক ইবসেনের লেখা বিখ্যাত নাটক অ্যান এনিমি অব দি পিপল অবলম্বনেই গণশত্রু নির্মিত। নাম দেখানোর শুরুতেই সেটি আমরা দেখতে পাই, বাংলা তর্জমাতেও একেবারে স্পষ্ট স্বীকার, গণশত্রু। অফিসিয়াল পোস্টারেও দেখতে পাই গুরুত্ব সহকারে উল্লেখিত ইবসেনের নাম। চলচ্চিত্রটির ইংরেজি নামও এনিমি অব দ্য পিপল। ইবসেনের নাটকগুলিতে শ্লেষাত্মক সমালোচনারই প্রাধান্য ছিল, তাই সেই সময় তার বিরুদ্ধে সমালোচকরা বলেছেন তার নাটক সমালোচনাত্মক, গঠনাত্মক নয়। প্রতিদ্বন্দ্বী জনপ্রিয় নাট্যকার বিয়ারসন ব্যঙ্গ করে বলেছিলেন, ইবসেন ইজ নট এ ম্যান, হি ইজ অনলি এ পেন। আমরা যদি সত্যজিৎ রায়ের দিকে ফিরে তাকাই, তাহলে দেখব দেশের দারিদ্র্যকে কৌশলে বিদেশে চলচ্চিত্রের মাধ্যমে তুলে ধরে জনপ্রিয়তা অর্জনের অভিযোগ তাকেও সইতে হয়েছে। ব্যক্তিগত অভিজ্ঞতার নিরিখে দায়িত্ব নিয়ে বলছি, হিন্দি বলয়ে এই ধারণার অস্তিত্ব এখনও বর্তমান। ও লোক তো গরিবী কো বেচতে নাম কামাতে হ্যায়। অত্যন্ত লজ্জার সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, বহু বঙ্গ সন্তানদেরও একই মতামত। নেহাত হাওয়া অনুকূল নয় বলে তারা সুপ্ত আছেন, হাওয়া উঠলেই দলে দলে বেরিয়ে পড়বেন, ঠিক যেভাবে তারা সম্প্রতি সাহিত্য সংস্কৃতির বহু খ্যাতনামা ব্যক্তিত্বের সৃষ্টিগুলিকে ফুৎকারে উড়িয়ে দিচ্ছেন। এক ভিন্ন সময়কালে ইবসেন তার বিরুদ্ধেই অভিযোগের উত্তরে যা বলেছিলেন তা বোধহয় সত্যজিৎ রায়ের মুখে অনায়াসে বসিয়ে দেওয়া যেত। ইবসেন বলেছিলেন, ডিফারেন্ট পিপল হ্যাভ ডিফারেন্ট ডিউটিজ অ্যাসাইন্ড টু দেম বাই নেচার। ইচ বার্ড মাস্ট সিং উইথ হিজ ওন থ্রোট অ্যান্ড দাস ফুলফিল দ্য টাস্ক অ্যাসাইন হিম বাই নেচার। একজন সাহিত্যিক, শিল্পী, নাট্যকারের কাজই হল সমাজের ক্ষতস্থানগুলিকেই আলো ফেলে দেখানো, যাতে সেই ক্ষতস্থানগুলির শুশ্রূষা সম্ভব হয়। সত্যজিৎ রায়ের বিরুদ্ধে বারবার ইচ্ছাকৃতভাবে ধর্মকে আঘাত আনার অভিযোগ উঠেছে। বর্তমান পরিস্থিতিতে, যেখানে ওয়েলফেয়ার ইকোনমিক্সের জন্য নানাবিধ আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত বাঙালি গবেষকের বিরুদ্ধে বাংলার মাটিতে দাঁড়িয়ে ভরা জনসভায় কোনো নেতা প্রশ্ন তুলতে পারেন তিনি দেশের জন্য কি করেছেন, অথবা জনৈক নেতা প্রখ্যাত কবি সম্পর্কে সম্যক জেনেও না জানার ভান করে বলেন ইনি আবার কোন কবি আমি জানি না, সেখানে এই পরিস্থিতিতে আজকের দিনে এই চলচ্চিত্র আদৌ মুক্তি পেত কিনা। গণশত্রু চলচ্চিত্র মুক্তি পাওয়ার পর সেই সময় ব্রাহ্ম সত্যজিৎ রায়ের বিরুদ্ধে ধর্মকে আঘাত হানার পুরনো অভিযোগটি প্রবল হয়ে ওঠে। এই প্রসঙ্গে উল্লেখযোগ্য 1989 সালেই পিয়ের আন্দ্রের নেওয়া একটি সাক্ষাৎকার। আমরা শুনে নেব এই অভিযোগের প্রসঙ্গে সত্যজিৎ রায় সেদিন কি বলেছিলেন। তার বলার মধ্যে যে তিক্ততা ছিল তাও আমাদের কান এড়িয়ে যাবে না। I once made a film called The Goddess, Devi. It dealt with religious dogmatism. It didn't attack religion as such. It attacked dogmatism, the extreme form of religion. But people were writing in the papers that, because Mr. Ray is not a Hindu, he was a Brahmo, he's making such films against Hinduism and all that. But they are stupid people, you can't take them into account. This happens in India all the time. And people don't, we have a fairly backward audience here, I must say, in spite of the film society movement and all that. If you consider the large audience, it's a backward audience, unsophisticated audience, exposed to the commercial Hindi cinema more than anything else. And so, you face this problem, but you make the kind of films, I make the kind of films that I want to make. I make the kind of films that I enjoy making, that engages my attention, my creativity. That's all I can do. গণশত্রু সম্পর্কে আরেকটি অভিযোগ ওঠে, এটা চলচ্চিত্র না নাটক। কারণ সেভাবে এই চলচ্চিত্রে আউটডোর শুটিংয়ের প্রাধান্য নেই, অর্থাৎ দর্শক চলচ্চিত্র দেখতে এসেছে এবং ক্যামেরার অতি আবশ্যক বাইরে ঘোরাঘুরি করাই উচিত
বিনোদনের স্বার্থে। এখানে একটি কথা আমাদের মনে রাখতে হবে, 1980 সাল থেকেই সত্যজিৎ রায়ের শারীরিক সমস্যা শুরু হয়। হৃদযন্ত্রের সমস্যা, ম্যালেরিয়ায় আক্রান্ত হওয়া, বিকলাই, শ্বাসকষ্ট, অস্ত্রোপচার এবং 1989 সালে পেসমেকার বসানো। সুতরাং আউটডোর শুটিং নিয়ে অবশ্যই ডাক্তারদের বিধিনিষেধ ছিল। সত্যজিৎ রায় এই প্রসঙ্গে একটি সাক্ষাৎকারে বলেছিলেন কেন তিনি প্রথমবার একটি নাটক নির্বাচন করেছিলেন তার চলচ্চিত্রের জন্য। এটির উল্লেখ আমরা পাই নিউ ইয়র্ক টাইমসের ডিজিটাল আর্কাইভ থেকে 7 মে 1989 সালে প্রকাশিত সংখ্যায় একটি প্রবন্ধে। প্রবন্ধটি লিখেছিলেন বারবারা ক্রোসেত্তি। Why I choose a play for the first time in my career, Mr. Roy explained, relaxing in his Calcutta apartment on a warm Bengali night, was that for 5 years I hadn't made a film because of illness. Then the doctor suggested that I could go back to making films provided I worked only in the studio, not on locations. If it had to be confined within the studio, then I started thinking of a play. I had read Ibsen as a young man in college, and Enemy of the People I remembered. I read him again. It seems that play could be brought up to date, transplanted to Bengal and turned into a completely Indian story, relevant to modern times. So I decided on Ibsen and we got going. He said, I wrote a screenplay, I adapted it, 3 or 4 writings, and there it was, ready to be filmed. কিন্তু আমরা যদি সেটাকেই ক্যামেরার ঘোরাঘুরি না করার একমাত্র কারণ হিসেবে ভেবে নিই তাহলে ভুল ভাবব। উল্টে সত্যজিৎ রায় গণশত্রুকে ভেবেছিলেন অন্যভাবে। আন্দ্রে তার সাক্ষাৎকারে এই প্রসঙ্গটির উপস্থাপনা করেছেন এবং আমরা স্বয়ং সত্যজিৎ রায়ের মুখ থেকে শুনে নেব তিনি এর জবাবে আন্দ্রেকে কি বলেছিলেন, কি ছিল তার ভাবনা। Well, it certainly is. One has to give more thought to the mise en scène. Being a play, being confined to indoors, and being concerned with people talking to each other much of the time. I think I have managed to solve that. There are considerable, for instance, in the newspaper office, there's lots of entrances and exits. People come, the editor is sitting in his chair, you have first the doctor coming, then the daughter coming, then the brother coming, then again the doctor coming. But there are shifts of angles. The camera also was on a dolly much of the time. So it was doing little movements this way, that way, in order to change the point of view. With every new entry, the angle was changed so that you would have a new background. And there was also the question that the sheer development of the drama had a certain holding power. One was interested in what would happen to, for instance, when the doctor arrives and the younger brother is sitting there. He says, I see you've come. You've come to prevent my article from being published, huh? Like that, you see. Then you want to see how the situation develops, you see. That's an interest. That applies only to a drama, to a play, to a drama, where you are held by the development of relationships to that extent. But the handicap of a play is still there. Words. Words, yes, it is. It is. But why can't you have interesting words? Why can't you make people listen to words? Why shouldn't they? I have seen plays by, Little Foxes is an example, William Wyler, which is 12 angry men in one room. I had 4 or 5 rooms in one large public meeting place. But 12 Angry Men is just one room. It's because the words are so interesting, the characters are so interesting, the development is so interesting that it holds your interest. What more do you need? I mean, it's cinematic already. It's plastic. You see, the human face is plastic. It's plastic. You photograph it that way. And you see, there's one trick in 12 Angry Men. It suddenly starts raining and everybody closes the window, the light changes. So there's one moment where there's a change brought in for the sake of breaking the monotony. And here there's a lot of change in my film. There's a lot of changes. Night scenes, day scenes,
newspaper office, this and that, public meeting. But will you say that cinema can be made with words? I believe so. I have believed that ever since I saw some of the plays, some of the films made from plays, by really successful films made from plays. I have believed that with first-rate acting and first-class dialogue, you can achieve this, and tension between the characters. That's all you need. ইবসেন তার নাটকে গণতন্ত্রের মেজরিটি রুলকে ব্যঙ্গ করেছেন। তার নাটকে আমরা দেখি ডাক্তার স্টকম্যান শহরে জল দূষিত হয়েছে বলে কর্তৃপক্ষকে জানান, কিন্তু এই খবর ছড়িয়ে গেলে পর্যটকেরা আর আসবে না, শহরের আয় কমে যাবে। তাই কর্তৃপক্ষ আপ্রাণ চেষ্টা করে এই তথ্য গোপন করতে। লড়াই করতে গিয়ে ডাক্তার স্টকম্যান একা হয়ে যান। গণশত্রু চলচ্চিত্রে আমরা পাই একটি জনপদ চণ্ডীপুর। এই অখ্যাত চণ্ডীপুর বিখ্যাত এক পীঠস্থান হয়ে ওঠে ত্রিপুরেশ্বর মন্দির প্রতিষ্ঠা হবার পর, যে মন্দির প্রতিষ্ঠা করে ভার্গব ট্রাস্ট। এই ভার্গবের আছে হাসপাতাল, আছে রাইস মিল। পরপর 3 বার মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান নিশীথ এই ভার্গব ট্রাস্টের প্রেসিডেন্ট। মন্দিরের আইডিয়া তারই। ভার্গবের রাইস মিলের পার্টনারও সে। এই নিশীথের দাদা ডাক্তার অশোক গুপ্ত, শুরুতেই যাকে দেখা যায় স্থানীয় সংবাদপত্র জনবার্তার অফিসে ফোন করতে। তিনি একটি খবর জানাতে চান। আমরা দেখতে পাই ডাক্তার অশোক গুপ্ত সম্মানীয় ব্যক্তি। জন্ডিস রোগী ও পেটের সমস্যা বেড়ে চলাতে তিনি অনুসন্ধানে বার করেছেন যে জলের দূষণের কারণ। উৎসটি সম্পর্কে তিনি তখনও কিছু বলেননি, কারণ তিনি কলকাতা থেকে জলের নমুনার একটি রিপোর্টের অপেক্ষা করছেন। এই পর্যায়ে তার সঙ্গে সবাই, জনবার্তার সম্পাদক হরিদাস বাগচি, কাগজের প্রিন্টার অ্যান্ড পাবলিশার্স অজিত মুখার্জি, যিনি 3টি হাউসিং কোঅপারেটিভের চেয়ারম্যান, এমনকি ডাক্তার গুপ্তকে সংবর্ধনা দেবার কথাও ওঠে। পরিস্থিতি পুরো ঘুরে যায় জলের রিপোর্ট আসার পরে। ডাক্তার অশোক গুপ্ত যখন বলেন রোগের উৎস মন্দিরের চরণামৃত, কারণ মাটির তলায় কোথাও জলের পাইপ আর নর্দমার পাইপ ফেটে দূষিত জল মিশে যাচ্ছে পানীয় জলের সঙ্গে, যে জল মন্দিরে ব্যবহৃত হচ্ছে চরণামৃত তৈরি করতে। ওই অঞ্চলেই পাইপ ফাটার জন্য মন্দিরের ওই জলই রোগের উৎস। মিস্টার ভার্গব এসে প্রকারান্তরে হুমকি দিয়ে যান। তিনি দাবি করেন চরণামৃতের প্রপার্টি মেডিকেল সায়েন্স বুঝবে না। শুধু কলের জল নয়, গঙ্গা জল, দেয়ার ইজ তুলসী পাতা, তুলসী পাতায় জলের সব দোষ কেটে যায়। ভাই নিশীথ ঠান্ডা হুমকি দেয় দাদাকে। তার মিউনিসিপ্যালিটি হাসপাতালে চাকরি চলে যাবার সম্ভাবনার কথাও বলে। ডাক্তার গুপ্ত যখন আদালতের দ্বারস্থ হবার কথা বলেন, তার ভাই বলে হাকিম সপ্তাহে 2 দিন মন্দিরে যায়, সে তোমার মতো অধার্মিকের পিটিশন ছুঁড়ে ফেলে দেবে। মিউনিসিপ্যালিটি অস্বীকার করে খবর। তখন ডাক্তার অশোক গুপ্ত দ্বারস্থ হন সংবাদপত্রের, যাকে আমরা বলি গণতন্ত্রের 4র্থ স্তম্ভ। প্রাথমিকভাবে যারা তাকে ভরসা দিয়েছিল। আমরা দেখতে পাই গণতন্ত্রের এই 4র্থ স্তম্ভ কিভাবে চাপের কাছে মাথা নত করে এবং খুব সহজেই বিকিয়ে যায়। আসুন আমরা একটু অংশ শুনে নিই। আমার নির্দেশ লোকে মানবে বলে আমার বিশ্বাস, এবং তাতে চণ্ডীপুরের মঙ্গলই হবে। হরিদাস বাবু তোমায় কথা দিয়েছেন? নিশ্চয়ই। Ask him. কি হরিদাস বাবু? না মানে কি বলতে চান স্পষ্ট করে বলুন। আমি ডাক্তারবাবুর পক্ষ নেব বলেই ভেবেছিলাম, সেটা লেখাটা পড়ার আগে। এখন দেখছি সেটা সম্ভব নয়। তাই বলুন। এ কি বলছো হরিদাস? আপনি তখন হঠাৎ এসে পড়লেন, তাই সাহস করে কথাটা বলতে পারিনি। আপনার এই লেখা আমরা ছাপতে পারি না ডক্টর গুপ্ত। জনবার্তা অনেক অসুবিধার মধ্যে চালাতে হয়। মন্দিরের ব্যাপারটা আপনি যেভাবে এনেছেন, তোমার মতে মন্দির সম্বন্ধে আমি যা বলেছি সেটা মিথ্যে। আমার মতামত তো এখানে কোনো ব্যাপারই নয়, জনমত, পাবলিক ওপিনিয়ন। সেটাকে অগ্রাহ্য করে একটা কাগজ চালানো অসম্ভব। জনমত কি হবে না হবে তুমি সেটা আগে থেকে জানছো কি করে?
তুমি কি সর্বজ্ঞ? পাবলিকের মনে চাবিকারি তোমার হাতে। 12 বছর ধরে একটা কাগজ চালাচ্ছি, একটা অভিজ্ঞতা তো হয়েছে। তুমি লেখাটা ছেপে দেখো না কি হয়। এর সমস্ত দায়িত্ব আমি নিচ্ছি। এই লেখা ছাপলে আমাদের কাগজের যা কাটতি আছে তার 4 ভাগের 1 ভাগ হয়ে যাবে। তখন আমাদের কাগজ তুলে দিতে হবে। অথচ একটু আগেই তুমি বললে কাল আমার বাড়ি গিয়ে অত বড় বড় কথা বলে এলে। হ্যালো, আপনি আধ ঘন্টা পরে ফোন করুন। আপনি মন্দিরের প্রসঙ্গটা বাদ দিন, আমি লেখাটা চেপে দেবো। আমি ডাক্তার, সমাজের প্রতি আমার একটা কর্তব্য নেই? জলে রোগের বীজাণু পাওয়া গেছে, এটা আমি একটা দৈনিকের পাতায় লিখে বলতে পারবো না? I'm very sorry, ডক্টর গুপ্ত। তোরা কি মানুষ? আমরা কি সত্যিই মানুষ? ডাক্তাররা কি আজও স্পষ্টভাবে সত্য কথা বলতে পারেন? আমরা কি খুব সাম্প্রতিক কোনো অভিজ্ঞতার সঙ্গে মিল পেলাম? প্রশ্নগুলো তোলা থাক, আমরা কাহিনীতে আসি। ডাক্তার গুপ্ত স্থানীয় গ্রুপ থিয়েটার আর লিটল ম্যাগাজিন কর্মীদের সাহায্য নিয়ে একটি ভাষণের আয়োজন করলেন, যেখানে তিনি তার সেই প্রবন্ধ পাঠ করবেন জনগণকে ভয়ঙ্কর অবস্থাটা বোঝাবার জন্য। এখানে উল্লেখযোগ্য, সত্যজিৎ রায় গ্রুপ থিয়েটার আর লিটল ম্যাগাজিনকে অবশ্যই গৌরবান্বিত করেছেন, স্বীকার করেছেন এদের প্রগতিশীল ভূমিকার কথা, লড়াইয়ের কথা। ভাষণের দিন সুকৌশলে তার ভাই মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, জনবার্তার সম্পাদক এবং প্রেসের মালিক ডাক্তার গুপ্তকে কথাই বলতে দেয় না এবং কথার প্যাঁচে তাকে গণশত্রুতে পরিণত করে তোলে। মানুষ ক্ষেপে ওঠে ডাক্তার অশোক গুপ্তের বিরুদ্ধে এবং এই কাজটি করা হয় তার ধর্মীয় পরিচয়ের ওপর প্রশ্ন তুলে। আমরা অবশ্যই এই জায়গাটি শুনব এবং দেখব সাম্প্রতিককালেও এই ধরনের আক্রমণ আমরা কতবার দেখেছি। আমি আজ আপনাদের যে কথা বলতে এসেছি। সভাপতি মশাই, আমি ডক্টর গুপ্তকে একটা প্রশ্ন করতে চাই। করুন। তুমি নিজেকে হিন্দু বলে মনে করো? হঠাৎ এই প্রশ্ন? কারণ আছে, উত্তর দাও। এর উত্তর হলো 100 বার আমি নিজেকে হিন্দু বলে মনে করি। এই সম্বন্ধে কোনো প্রশ্নই উঠতে পারে না। তুমি ত্রিপুরেশ্বরের মন্দিরে গেছো গত 10 বছরে? তুমি যে অর্থে বলছো সে অর্থে যাইনি। অর্থাৎ তুমি পুজো দাওনি? না, পুজো দিই। কেন? তুমি এসব সংস্কার মানো না? আমি আপনাদের কাছে সত্যি কথাই বলবো, হিন্দু ধর্মের কতগুলি আচার বিচার ব্যবহার আমি মানি না, কারণ বিজ্ঞান আমাকে অন্যরকম শিক্ষা দিয়েছে। কিন্তু সে তো ব্যক্তিগত ব্যাপার। যে পুজো দেয় বা যে চরণামৃত পান করে তার বিশ্বাসে আমি আঘাত দেবো এমন কথা আমি স্বপ্নেও ভাবতে পারি। মন্দিরের জলে কঠিন রোগের বীজাণু দেখা দিয়েছে, তাই আমি বলি এই অবস্থায় মন্দিরের জল পান করা, চরণামৃত পান করা বিপজ্জনক। কিন্তু এটা ধর্মের প্রশ্ন নয়, এ শাস্ত্রের প্রশ্ন। আমি বলি এই দূষিত জল এই মুহূর্তে শোধনের ব্যবস্থা করা হোক, তারপর পুজো যেমন চলছে তেমন চলতে পারে। অর্থাৎ সমাজের যে মূল চালিকা শক্তি জনগণ এবং তাদের অভিমত, সেই অভিমতকে কিভাবে সুকৌশলে তৈরি করা যায় এবং কায়েমি স্বার্থ কিভাবে এই অভিমতকে নিজেদের কাজে লাগায় তা উন্মোচিত হয়েছে গণশত্রুতে। এখানে একটি উল্লেখযোগ্য বিষয় আছে। সত্যজিৎ রায় ইবসেনের নাটকটির অসাধারণ বঙ্গীকরণ করলেও নাটকের শেষ যেভাবে হয়েছে চলচ্চিত্র সেভাবে শেষ হয় না। ইবসেনের নাটক শেষ হয় ডাক্তার স্টকম্যানের গণশত্রুতে পরিণত হয়ে একেবারে একা হয়ে যাওয়া দিয়ে। চলচ্চিত্রে কিন্তু তা হয় না। হতাশায় নিমজ্জিত ডাক্তারবাবুর পাশে নবীন প্রজন্ম এসে দাঁড়ায়, তার লেখাটি লিফলেট করে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেয়, তারা একসঙ্গে আন্দোলনের দিকে যায়। চলচ্চিত্র শেষ হয়
ডাক্তার অশোক গুপ্তের উক্তি দিয়ে, আমি একা নই। ইবসেনের নাটকের অন্তিমে যদি আমরা ধরে নিই একটি হতাশার পরিণতি আমরা পেলাম, তা কিন্তু বাস্তবে নয়। এই নাটকের শেষ লাইনটি পৃথিবী বিখ্যাত। ডাক্তার স্টকম্যান তার স্ত্রীকে বলেন, ইউ সি, দ্য পয়েন্ট ইজ দ্যাট দ্য স্ট্রংগেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড ইজ হি হু স্ট্যান্ডস মোস্ট অ্যালন। এও এক প্রকার বিজয়ের জয়গাথা। সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও ডাক্তার স্টকম্যানের নিজেকে বিকিয়ে না দেবার কাহিনী। সেই দিক দিয়ে দেখলে দুটি সৃষ্টি এক জায়গায় এসে মিলে যায়। আজকের দুনিয়াতেও আমরা দেখতে পাই যুক্তি, বিজ্ঞানসম্মত তথ্য জনগণের বৃহৎ অংশ এসবের ধার ধারে না। দেখতে পাই যারা যোগ্য, যারা জ্ঞানী, তাদের কথা উপেক্ষিত হয়। পুরো দুনিয়াটাই আমাদের মনে হয় এক চণ্ডীপুর, আর এখানেই এই চলচ্চিত্রটির প্রাসঙ্গিকতা। পরিশেষে নবীনদের কাছে একটি তথ্য দেওয়া যাক। এই চলচ্চিত্রের কিছু বছর পরে হুগলির তারকেশ্বরে হুবহু একই ঘটনা দেখা যায়। চরণামৃতে তীব্র মাত্রায় দূষিত পদার্থ পাওয়া যায়। তারপর সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়, দুধপুকুরের সংস্কার করা হয়। নবীন যারা আগ্রহী তারা নেটে সার্চ করে বিশদ খবরটি দেখে নিতে পারে, আর প্রবীণদের অবশ্যই স্মরণে রয়েছে ঘটনাটি। আজকের জন্য বিদায়। আশা রাখি যারা এখনও চলচ্চিত্রটি দেখেনি তারা ইউটিউবে দেখে নেবে, যারা দেখেছে তারাও আবার দেখবে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে। নমস্কার। কি শুনছি? এরা সব আপনার কাছে আসছে? এরা কারা? আমার থিয়েটারের দল আর চণ্ডীপুরের বহু শিক্ষিত ইয়াং ছেলে মেয়েরা। কাল রাতে এরা মিটিং করেছে, আজ আসছে আপনার কাছে আপনাকে জানাতে যে আপনার পিছনে সকলে রয়েছে। এই যে অবিশ্বাস্য! অশোক গুপ্ত জিন্দাবাদ! এরা কারা? আমি একা নই মায়া, আমি একা নই। আমি জনগণের শত্রু হতে পারি, কিন্তু আমার অনেক বন্ধু। আমরা এখানেই থাকবো, এখানেই তো আমার কাজ।